ইন্ডিপেন্ডেন্ট লাইভে আপনাদেরকে স্বাগতম। আজ বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটা হারায় সেমিফাইনালে আসা বাঁচিয়ে রাখতে আজ বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশ অবশ্য যদি হেরে যায় সেক্ষেত্রে আমরা সরাসরি বাদ পড়ে যাব, সুতরাং ভারতের বিপক্ষে আমাদের কোনোভাবেই হারা যাবে না। কিন্তু অতীত পরিসংখ্যান বলছে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত 13টি টি-20 খেলে আমরা মাত্র একবার জিততে পেরেছিলাম এবং টি-20 বিশ্বকাপের ইতিহাসে আমরা তাদেরকে কখনো হারাতে পারিনি, যদিও একবার ওয়ানডে বিশ্বকাপে তাদেরকে হারিয়েছিলাম। কিন্তু আজ বাংলাদেশের সম্ভাবনা কতটুকু, বাংলাদেশ কতটুকু কী করতে পারবে ভারতের বিপক্ষে, এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন আসম ফেরদৌস রহমান। আমি তার কাছেই জানতে চাইব যে আজ বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখছেন আপনি? বাংলাদেশের সম্ভাবনা যদি বলি, ফর্ম বিবেচনা করলে বাংলাদেশের আজকে আসলে জয়ের সম্ভাবনা খুব বেশি নেই। কারণ হচ্ছে ভারত এখন পর্যন্ত বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি, আর বাংলাদেশ এখন পর্যন্ত যে ম্যাচগুলো জিতেছে সবগুলোতেই বলা যায় যে কখনোই খুব বেশি প্রাধান্য বিস্তার করে জয় পায়নি। কিন্তু এটা যদি বাদ দিয়ে যদি চিন্তা করি যে শুধু আজকের ম্যাচ, আজকে একটু ভিন্ন দিন, সেই দিক দিয়ে চিন্তা করলে কারণ বাংলাদেশের সম্ভাবনা অন্যান্য ম্যাচের চেয়ে বেশি। কারণ ভারতের বিপক্ষে বাংলাদেশ বেশ সবসময় যে কোনো ফর্মেই থাকুক না কেন বেশ ভালো পারফর্ম করে। আমরা সর্বশেষ যখন এই ওয়ানডে যে এশিয়া কাপটা দেখেছিলাম সেখানেও দেখেছিলাম যে বাংলাদেশের অবস্থা বেশ খারাপ ছিল, কিন্তু এই অবস্থায় ভারতের বিপক্ষে লাস্ট ম্যাচেই ঠিক আছে সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয় কিন্তু বাংলাদেশকে ম্যাচ উইন করিয়েছেন। গত টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স মোটেও আশানুরূপ ছিল না, কিন্তু ভারতের বিপক্ষে প্রায় 180 রানের টার্গেটেও কিন্তু বাংলাদেশ হোঁচট খায়নি, বরঞ্চ লিটন দাসের একটা দুর্দান্ত ইনিংসে এক পর্যায়ে বাংলাদেশ অ্যাকচুয়ালি ফেভারিট হয়ে গেছিল। তখন বৃষ্টি নামার সময় যখন ডিএলএসে অ্যাকচুয়ালি বাংলাদেশ 5 রানে বিজয়ী ঘোষণা হতো যদি ম্যাচটা ওখানেই থেমে থাকতো। কিন্তু এটা বলতে যাচ্ছে যে ভারতকে বলে বাংলাদেশের ক্রিকেটাররা জ্বলে ওঠেন, সাধারণত জ্বলে ওঠেন। যদি আমি এই দিকটা বিবেচনা করি তাহলে হ্যাঁ বাংলাদেশের সম্ভাবনা কিন্তু আছে, কিন্তু সেই সম্ভাবনা কতটুকু এই জসপ্রীত বুমরা যে ফর্মে আছেন সেই ফর্ম আমাদের ব্যাটসম্যানরা সামলাতে পারবেন কি না, বা আমাদের আর্শদীপ হয়তো বা ভালো ফর্মে নেই, কিন্তু আর্শদীপের বাঁহাতি সুইংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটা ভালো করতে পারবেন। দেখুন, আমি কিন্তু আলোচনায় সবসময় বাংলাদেশের ব্যাটিং নিয়ে কথা বলছি, কারণ গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বোলার অতটা ভালো না করলেও এই পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশ যে টিকে আছে, এখনও সেমিফাইনালের কথা বলছে, এটা কিন্তু পুরোপুরি বলাদের কারণে। কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা এখনও পর্যন্ত শুধু সাকিব আল হাসান একজন 50 পেয়েছেন, আর তাহিদ হৃদয় 2টি ম্যাচে 40+ ইনিংস খেলেছেন, এবং দলের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তাহিদ হৃদয়ই আসলে টি-20 ব্যাটিং করছেন। তো সেদিক বিবেচনা করলে আমি যদি বলি যে এই ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু, তাহলে বলতে হবে যে হ্যাঁ বাংলাদেশ জয়ের আশা নিয়ে নামতে পারবে বটে, কিন্তু কেউ যদি বাজি ধরতে যায় সে হয়তো বা ভারতের পক্ষেই বাজি ধরবে। বুঝতে পেরেছি। আপনি আসলে বাংলাদেশের ব্যাটিং নিয়ে কথা বলছিলেন, এবার প্রশ্নটা আমি স্বাভাবিকভাবে ব্যাটিং নিয়েই করতে চাচ্ছি। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান সাম্প্রতিক সময় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বিশ্বকাপের আগেও রান পাচ্ছিলেন না, আবার বিশ্বকাপেও দেখা যাচ্ছে বরাবর ব্যর্থ হয়ে যাচ্ছেন। আমাদের ওপেনার তানজিদ হাসান তামিম আগের ম্যাচেও হাঁস খেয়েছেন, আবার পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাক মেরেছেন। আজকেও কি তানজিদ হাসান তামিমকে সুযোগ দেওয়া উচিত, নাকি তার পরিবর্তে অন্য কাউকে নিয়ে আসা উচিত? বা ব্যাটসম্যান আজকে আমাদের ব্যাটসম্যানরা কেমন করতে পারে, লিটন দাস কী করতে পারে? আগের ম্যাচে সৌম্য সরকার ছিলেন না, সৌম্য সরকার কি ফিরতে পারেন কি না, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, এটা আসলে ওই ঠক বাজতে গাওজর হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশের অন্যান্য দেশে যেমন ভারতের কথা চিন্তা করি, ভারতে জয়সওয়ালের মতো একজন ওপেনার সুযোগ পাচ্ছেন না। আইপিএলে 20 বলে 50 নিয়মিত করেছে অভিষেক শর্মা, সে তো দলেই চান্স পায়নি। এরকম ব্যাটসম্যান বাংলাদেশে এখন চান্স, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কী হয়, বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে কি এই ব্যাটসম্যান ভালো করছে না, এই সুযোগে সৌম্য আসছেন, সৌম্য ভালো করছেন না, সৌম্যর জায়গায় সুযোগ পাচ্ছেন তানজিদ তামিম ভালো করছেন না, লিটন দাস ভালো করছেন না, তখন শান্তকে আবার ওপেনিংয়ে নামানো হচ্ছে, শান্ত ভালো করছেন না, লিটনকে আবার ওপেনিংয়ে নামানো হচ্ছে, মানে ঘুরিয়ে ফিরে আমরা হচ্ছে ভালো করছে না সার্কেলে ঢুকে গেছি। ভারত যেমন কি করেছে, মানে কোহলিকে ওপেনিংয়ে নামানোর কারণে তারা জয়সওয়ালের মতো একজন ব্যাটসম্যানকে নামাতে পারছে না। অভিষেক শর্মার কথা তো বললামই, দলে চান্স পাননি। পৃথ্বী শাহ যে হচ্ছে এবারে অতটা ভালো করেনি, কিন্তু তাকে অনেকেই একসময় খুব সম্পদ হিসেবে চিন্তা করতে, তিনি দলের ধারে কাছে নেই। তারপর হচ্ছে শুভমান গিল, ওয়ানডেতে 1 নম্বর ব্যাটসম্যান, তিনি দলে জায়গা পাননি। তো এই দিক দিয়ে চিন্তা করলে বাংলাদেশের ব্যাটিংয়ের লাইন আপে এখন তানজিদ তামিম খুবই বাজে ফর্মে আছেন। তানজিদ তামিম এখনও পর্যন্ত বিশ্বকাপে 5 ম্যাচে 50 রান করতে পারেনি। এটা মানে অন্য কোনো দেশে হলে অথবা এই মানে দলে টিকতে পারতেন না, কিন্তু আবার তার পরিবর্তে আমরা বিবেচনা করছি হচ্ছে সৌম্য সরকারকে। সৌম্য সরকার একটা ম্যাচ চান্স পেয়েছেন, সেই ম্যাচে উনি 2 বল খেলে কোনো রান নিতে পারেননি। হ্যাঁ, মাত্র 1 ম্যাচের কথা বিবেচনা করে তাকে বাদ দেওয়া ঠিক না, তাকে আবার নিতে পারি। কিন্তু সৌম্য সরকার বিশ্বকাপের খেলা এখন পর্যন্ত অন্তত 10 ম্যাচ খেলেছেন এমন ওপেনারদের মধ্যে একমাত্র সৌম্য সরকারই যার স্ট্রাইক রেট 100 নিচে।
মানে এটা ফর্মের ব্যাপার না, এটা হচ্ছে সমস্যাকে 2016 সাল থেকে বিশ্বকাপ খেলছেন, এতগুলো বিশ্বকাপ খেলার পরও তার স্ট্রাইক রেট 100-র নিচে টি-20তে বিশ্বের যে কোনো উইকেটে এটা মানে গ্রহণযোগ্য না। কিন্তু হ্যাঁ, যে ফর্মের যে অবস্থা বাংলাদেশের ব্যাটসম্যানদের যে অবস্থা, অধিনায়ক সন্তোষ গত ম্যাচে 41 রানের ইনিংস খেলেছেন, সেই 41 রানের ইনিংস খেলার পর বিশ্বকাপে তার 5 ইনিংসে রান হয়েছে 67। মানে দলের অবস্থা আসলে টপ অর্ডারে এমনটাই খারাপ অবস্থা। লিটন দাসও 5 ইনিংসে রান করেছেন 72 রান, সেটাও স্ট্রাইক রেট হচ্ছে 80। মানে ওয়ান ডে তো এখন 80 স্ট্রাইক রেট আসলে গ্রহণযোগ্য না, সেখানে আমাদের টপ অর্ডারে সবাই 100 নিচে স্ট্রাইক রেটে ব্যাট করছেন এবং তাদের রানের গড় 20-এর নিচে। এই অবস্থায় বাংলাদেশ এখন আজকের ম্যাচে হয়তো বা তানজিদ তামিমকে বাদ দিতে পারে এই কারণে যে টানা 2 ম্যাচে তানজিদ তামিম 0 রানে আউট হয়েছেন। টানা 2 ম্যাচে 0 রানে আউট হওয়ার পর যদি কোনো ব্যাটসম্যানকে বাদ দেওয়া না হয়, সেটা আসলে একটা বাজে বার্তা দেয়। ফলে আমার ধারণা সৌম্য সরকারকে আজকে হয়তো সুযোগ দেওয়া হতে পারে, কিন্তু শেষ সৌম্য সরকার খেলুক, তানজিদ তামিম খেলুক, যেই খেলুক না কেন, আজকে গতকালকে তাসকিনই কিন্তু বলেছেন তাদের বলারদেরকে কাজ করতে হলেও অন্তত কিছু পুঁজি দরকার। সেই পুঁজিটা কত? 170 থেকে 180, এবং সেই 170 থেকে 180 করতে হলে যেটা করতে হবে, শুধু তানজিদ তামিম একজন দিয়ে না, অন্তত 2জন ব্যাটসম্যানকে দাঁড়াতে হবে যারা রান নিতে পারে। এখন বাংলাদেশের এখন পর্যন্ত বিশ্বকাপে সাকিব শুধু 50 পেয়েছেন, তাওহিদ হৃদয় ভালো ছন্দে আছেন, 2 ইনিংসে 40 ঊর্ধ্ব রান করেছেন, কিন্তু টপ অর্ডারে যে 3জন, সেই 3জন থেকে আমরা এখনও পর্যন্ত কিছু পাইনি। ফলে আজকের ম্যাচে যদি এই টপ অর্ডার আজকেও ব্যর্থ হয়, তাহলে ওই 170 বা 80 চিন্তাটা আসলে আবার দূরে সরিয়ে রাখতে হবে। আপনি যে দলীয় স্কোরের কথা বলতেছিলেন, এখানে চলে আসে স্ট্রাইক রেট প্রসঙ্গ। স্ট্রাইক রেট প্রসঙ্গ আসলেই বলা যায় যে আমাদের এখন পর্যন্ত যতগুলো ব্যাটসম্যান ব্যাটিং করেছে, এর মধ্যে 50-এর উপরে যারা রান করেছে, এর মধ্যে 2জনের মাত্র স্ট্রাইক রেট 100-র উপরে। এর মধ্যে সাকিবের স্ট্রাইক রেট যদি বলি 104, 104.সামথিং, এবং তৌহিদ হৃদয়েরটা আমরা বলা যায়। আর বাকিদের স্ট্রাইক রেট একদম দেখতেও অড লাগতেছে, এটা যে টি-20 স্ট্রাইক রেট এরকম হবে কেন, এটা ওয়ান ডে তো না। তো এই স্ট্রাইক রেট প্রসঙ্গে আবার যদি বলি যে আমাদের এখন পর্যন্ত ব্যাটসম্যানরা যতগুলো বল খেলেছেন, তার প্রায় 50% বল তারা ডট দিয়েছেন। এই প্রসঙ্গে আপনি কী বলতে চান? হ্যাঁ, এটাও তাসকিন কিন্তু তার সর্বশেষ সংবাদ সম্মেলনে কথা বলেছেন যে বাংলাদেশের ডট বল কমাতে হবে। ডট বল কমাতে হবে তাসকিনের কাছে হয়তো স্টেট ছিল না, সেই জন্য উনি বলতে পারেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যে 51টি ডট বল খেলেছে, এটা আসলে বলতে হবে উন্নতি। কারণ হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ এখনও পর্যন্ত 289টি ডট বল খেলেছে, অর্থাৎ গড়ে প্রায় 50%, প্রায় 48%-এর মতো, অর্থাৎ প্রায় 120 বলের যদি ইনিংস আমি হিসাব করি, প্রায় 58টি বল হচ্ছে ডট খেলে। সেই তুলনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে বাংলাদেশ 7টি ডট কম খেলেছে। মানে বাংলাদেশ বিশ্বকাপে হ্যাঁ, নিউ ইয়র্কের উইকেটে একটু কঠিন ছিল, ডালাসের উইকেটে কঠিন ছিল, হ্যাঁ সেই উইকেটগুলো কঠিন ছিল, সেগুলোতে রান তোলা কঠিন ছিল বলতে হচ্ছে বাউন্ডারি মারা কঠিন ছিল, কিন্তু সিঙ্গেলস নেওয়ার সঙ্গে তো কিন্তু উইকেটের সম্পর্ক নেই, এটা ব্যাটসম্যানের ইচ্ছা, তার দক্ষতা, এগুলোর উপর নির্ভর করছে। তারপরে বাংলাদেশ প্রায় প্রতি ম্যাচে 60টা বল যখন ডট খেলছে, হ্যাঁ 60 বল ডট খেলা কোনো ব্যাপার না। ক্রিস গেল টি-20তে এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান যাকে ধারণা করা হয়, সেই ক্রিস গেলের ইনিংসে দেখা যেত 50% বল ডট থাকতো, অর্থাৎ সে যদি কোনো ইনিংসে 80 বল খেলছে, 40টা বল ডট। কিন্তু ক্রিস গেলের বাকি 40টা বলে কী হতো? 4 ছক্কা নিয়ে রান করে ফেলতেন, যেটা বাংলাদেশের তৌহিদ হৃদয় করে। তৌহিদ হৃদয়ের কিন্তু প্রায় 40% বল ডট খেলেন, কিন্তু তৌহিদ হৃদয় এবার বিশ্বকাপে বাংলাদেশের হয়ে 8টা ছক্কা মেরেছেন, 7টা 4 মেরেছেন। ফলে তার এই ডট বলের কাউন্টটা কমে মাথায় আসে না, কারণ তিনি তো 130 স্ট্রাইক রেটে রান নিয়ে ফেলছেন। আবার এর উল্টো দিকেও আছে, বিরাট কোহলি কিন্তু অত বেশি 4 ছক্কা খুব একটা মারেন না, কিন্তু তার স্ট্রাইক রেট 130-র উপর থাকে। কীভাবে? কারণ হচ্ছে সিঙ্গেলস ডাবলস করে অনেকটা ধোনির সঙ্গে যেরকম করতেন। তো বাংলাদেশের ব্যাটসম্যানরা সবসময় বলে যে তারা পাওয়ার হিটার নয়, তারা নেমে ছক্কা মারতে পারেন না। তো এরকম ব্যাটসম্যানের জন্য তো অবশ্যই সিঙ্গেলস এবং ডাবলস ইম্পর্টেন্ট, কিন্তু সেই দলের লাস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে লিটন দাস প্রথম রান নিতে 10 বল খেলেছেন, প্রথম 9টি বলে ডট। ধরা গেল যে উইকেটটা খুব কঠিন ছিল, যদিও এটা রান প্রসবা উইকেট, 180 রান উইকেট। এই উইকেটে একজন ব্যাটসম্যান 9 বল কোনো রান নিতে পারেননি। ধরলাম যে প্রথম 3 ওভার রান নেওয়া কঠিন, কিন্তু তার অন্য প্রান্তে শান্তর মতো অফ ফর্মে থাকা একজন ব্যাটসম্যান কিন্তু প্রথম ওভারে 4 মেরেছেন, এরপরে ছক্কা মেরেছেন, অর্থাৎ উইকেটটা আসলে অতটা কঠিন ছিল না। কিন্তু লিটনের ক্ষেত্রে কী হচ্ছে, 10 বলে প্রথম রান, প্রথম 14 বলে তার 2 রান, শেষ পর্যন্ত ইনিংস শেষ করেছেন 16টা ডট বল খেলে 25 বলে 16 রান করে। এর মানে হচ্ছে তিনি দল যখন এর মধ্যে 4 ছক্কাও মেরেছেন, এর মানে হচ্ছে উনি আসলে দলে 25 বলের 16, অর্থাৎ 64% উনি বল ডট খেলছেন, এবং সেটা কিন্তু এক ম্যাচের ব্যাপার না। লিটন দাস এই বিশ্বকাপে 56% বলই ডট দিচ্ছেন। তানজিদ তামিমের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, উনি 4 মারছেন প্রচুর,
মানে প্রচুর বলতে 49 রানের মধ্যে যতটুকুলো চার মারা যায় চার মেরেছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু তার ক্ষেত্রে 60% ডট। অর্থাৎ বাংলাদেশের ব্যাটসম্যানদের যেটা হচ্ছে সেই 2000 সালের সমস্যাটা শুরু হচ্ছে। তারা যখন চার মারছেন, প্রচুর চার মারছেন, কিন্তু একটা ওভারে চার মারার পর পরে যখন 5টা বল আপনি ডট দিবেন, সেটা আসলে কোনো কাজে লাগছে না, সেটা আসলে দলের কোনো উপকারও হচ্ছে না। এর চেয়ে বরঞ্চ যদি ওই ওভারে 3টা ডাবলস আর 2টো সিঙ্গলস নিয়ে একটা ডটও দেন, তাহলে কিন্তু ওই ওভার 10 রান চলে আসে। এটাই তো বুদ্ধিমানের মতো খেলা। ধোনি বা আমরা যখন বলি যে ধোনির ম্যাচ ফিনিশার কীভাবে ছিলেন, ধোনি কি নেমে প্রতিবারে ছক্কা মারতেন? কখনো না। ধোনি কিন্তু সিঙ্গলস ডাবলস দিয়ে রানটা এগিয়ে নিতেন, শেষ ওভারের দিকে ম্যাচটা ফিনিশ করতেন। এতে কি হতো, রানের চাপ পড়তো না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যখন বাংলাদেশ হেরেছে, সেই ম্যাচেও কিন্তু দেখা গেছে কি লাস্টে শেষ ওভারে 10 রান দরকার ছিল। আমরা হাহাকার করলাম যে মাহমুদুল্লাহর একটা ছক্কা একটুর জন্য ক্যাচ হয়ে গেল, ওটা ছক্কা করলে বাংলাদেশ ম্যাচ জিতে যায়। কিন্তু সেই মাহমুদুল্লাহ এর আগের 5 ওভারে কিন্তু 12 বলে নিয়েছেন 6 রান। বাকি 6 বলে 6 রান নিলে আর ওই ওভারে ছক্কা লাগে না, 4টা সিঙ্গেল নিলে কিন্তু ওই ম্যাচে বাংলাদেশ জিতে শেষ ওভারে। অর্থাৎ কী হচ্ছে, আমরা ডট বলে দিয়ে নিজেদের উপর চাপ বাড়াচ্ছি। এখন বাংলাদেশে ব্যাটিং নিয়ে চিন্তা করলে এটা আসলে দক্ষতার ব্যাপার কিনা, ইচ্ছার ব্যাপার কিনা, নাকি মানসিকতার ব্যাপার কিনা। আর মানসিক সমস্যা যদি হয়ে থাকে তাহলে মনস্তাত্ত্বিককে কেন নিয়োগ দেওয়া হচ্ছে না, এই প্রশ্নগুলো এসে যায়। কিন্তু বিশ্বকাপের মধ্যে তো এত প্রশ্ন নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা পারফরমেন্স আমাদের দেখতে হবে যে আমরা 2022 সালে বলেছিলাম 2024 আমাদের মূল টার্গেট, সেই 2024 এসেও দেখা যাচ্ছে আসলে আমাদের কোনো টার্গেট আসলে দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে এখনও ভারতের বিপক্ষে জিততেই হবে এমন ম্যাচেও আমরা আসলে 130 বা 40 পার করতে পারবো কিনা এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে। যেহেতু আপনি ভারতের বিপক্ষে ম্যাচের কথা বলছেন, আমরা যদি দেখি যে রোহিত শর্মা, তিনি যে ব্যাটসম্যান ওদের অধিনায়ক হিসেবে আছেন, এই 2024 সালে তিনি এখন পর্যন্ত 9 বার লেফটিজের বিপক্ষে আউট হয়েছেন, বাঁহাতি পেসারের বিপক্ষে। আমরা জানি যে বিরাট কোহলিরও সমস্যা আছে বাঁহাতি পেসারের বিপক্ষে। এখন আমাদের যে বাঁহাতি যে বোলিং বৈচিত্র্যটা আছে, এখানে শরীফুল ইসলাম তিনি চোট পেয়েছিলেন, চোট পাওয়ার পর এখন পর্যন্ত তিনি বিশ্বকাপে খেলতে পারেননি। তো ভারতের বিপক্ষে ম্যাচে শরীফুল ফেরাটা উচিত কিনা, বা তিনি খেলতে পারবেন কিনা, বা তার এখন কি অবস্থা, তাকে নিয়ে আমাদের ভাবা উচিত কিনা? বাংলাদেশের বোলিং লাইনআপে বাঁহাতি একজন আছে অলরেডি, মুস্তাফিজ। সমস্যা হচ্ছে মুস্তাফিজকে আমরা কখনো নতুন বলে বল দিই না, তাকে আমরা পাওয়ার প্লেতে সর্বোচ্চ 6th ওভারে আনি। একটা ম্যাচে তাকে নতুন বলে বল দেওয়া হয়েছিল। কিন্তু এবং মুস্তাফিজের যে বলটা কাটার বা উল্টো যে কাটারটা দেয়, সেই কাটারটার হচ্ছে সেটাতে আসলে রোহিতের খুব একটা সমস্যা হয় না। রোহিতের যে বলটা সাথে প্রবলেম হয় সেটা হচ্ছে বলটা পড়ে যেটা ভিতরে ঢোকে, প্যাডে হানে, সেটা আবার শরীফের দুর্দান্ত বল হয়। এবং শরীফের বলে যে বাড়তি বাউন্স থাকে, সেটাও রোহিতের জন্য যে ঝামেলাপূর্ণ হবে বলে মনে হয়। সমস্যাটা হচ্ছে বিশ্বকাপের আগেও একাদশের নিশ্চিত যার জায়গা ছিল, সেই শরীফকে ফেরাতে হলে কার জায়গায় ফেরানো যায় সেটা নিয়ে হচ্ছে প্রশ্ন। কারণ হচ্ছে তার জায়গায় সুযোগ পাওয়া তানজিদ এখন পর্যন্ত দুর্দান্ত বল করেছেন, দুটো ম্যাচে অ্যাকচুয়ালি তার স্পেল বাংলাদেশকে এগিয়ে দিয়েছে, জিতিয়েছেও বলা যায়। মুস্তাফিজকে বাদ দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। এরপরে বাদ থাকে হচ্ছে তাসকিন। ফর্ম বিবেচনা করলে আপনি তাসকিন আহমেদকে বাদ দিতে পারবেন, কিন্তু বিশ্বকাপের আগেই চোটাক্রান্ত তাসকিনকে আপনি যখন সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন এবং ম্যাচের আগের প্রেস কনফারেন্সে তিনি এসেছেন, তাহলে তাসকিনকে যে পড়ছে না সেটাও আমরা নিশ্চিত। এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, 4 জন পেসার নিয়ে নামতে পারি, যেহেতু এই উইকেটে আসলে স্পিনার দিয়ে, বাড়তি স্পিনার দিয়ে তেমন কোনো কাজ নেই ওদের। আর ওদের যে বাড়তি ওপেনারও নেই যে আমরা শেখ মেহেদীকে ব্যবহার করব, শেখ মেহেদীর জায়গায় আমরা 4 জন পেসার নামাতে পারি। কিন্তু বাংলাদেশ দল সে কাজটা করবে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ যদি দলে সৌম্য সরকার ঢুকে পড়ে, সৌম্য সরকারকে একজন পেস বিকল্প হিসেবে ব্যবহার করা হবে। সৌম্য সরকারকে পেস বিকল্প হিসেবে ব্যবহার করলে বাংলাদেশে আরও 4 জন পেসার নিয়ে নামবে, এটা অন্তত এই বাংলাদেশের কাছ থেকে আমি আশা করি না। কিন্তু সত্যি বলতে আজকে হয়তো শরীফুলকে হয়তো দরকার ছিল। এখন শরীফুলকে যদি বাংলাদেশ যদি সেই সাহসী সিদ্ধান্ত নেয় যে শেখ মেহেদীর বদলে শরীফুলকে নেবে, তাহলে হয়তো বা বাংলাদেশের একটা ভালো সুযোগ থাকে। তবে সেটা নির্ভর করছে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং না ফিল্ডিং হলে যদি বাংলাদেশ শরীফুলকে নিয়ে নামে তাহলে এবং ওদেরকে 150-র মধ্যে আটকাতে পারে বা 160, তাহলে বাংলাদেশ হয়তো ম্যাচটা জিততে পারবে। কিন্তু বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে এবং বাংলাদেশের রানটা যদি 170 ক্রস না করে, তাহলে আসলে বাংলাদেশ 4 জন পেসার নেক আর 5 জন পেসার নেক কোনো লাভ হবে না। তবে হ্যাঁ, যেহেতু কম্বিনেশনের কথা চলেই আসলো, শরীফুলকে নিলে তখন কি হবে? শরীফুলকে নিলে যেটা হতে পারে, সৌম্য সরকারকে নিয়ে বিবেচনা করা হবে। সৌম্য সরকার এবং লিটন দাসকে ওপেনিং, শান্ত
এতে দুটো কাজ হবে। বাঁহাতি ব্যাটসম্যানের সংখ্যা বাড়ার কারণে ওদের এমনিতে দুজন বাঁহাতি স্পিনার আছে, তারা একটু অকার্যকর হয়ে যাবে। ফলে এমনিতে রবীন্দ্র জাদেজা খুব একটা ভালো ফর্মে নেই, ব্যাটে বলে কোথাও ফর্মে নেই। অক্ষর প্যাটেলও এই উইকেটে বাংলাদেশকে খুব বেশি সমস্যা করতে পারবে না। ফলে এই যদি কাউকে বাদ দিতেই হয় তাহলে আমি বলবো শেখ মেহেদীকে বাদ দেওয়া, কারণ হচ্ছে সেক্ষেত্রে আমাদের ডানাতি ব্যাটসম্যান একজন কমালে আমাদের কোনো ক্ষতি নেই। আর শরীফুলের ব্যাটিং বিগ হিটটা হয়তো শেষ দিকে কাজে লাগতেও পারে, সো আমি শরীফুলকে নেওয়ার কথাই বিবেচনা করব। যাই হোক, আপনি যে সম্ভাবনার কথা বললেন আজকের ম্যাচে সেই সম্ভাবনাগুলোই ফুটে উঠুক, বাংলাদেশ ম্যাচটা জিতে যাক এবং আমাদের সেমিফাইনালের দরজা খোলা থাকুক। সবাই ভালো থাকবেন, বাংলাদেশের জন্য শুভকামনা। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।